পুরো বিশ্ব ইরানকে ভিলেন মনে করলেও আসলে এটি একটি অত্যন্ত বিতর্কিত এবং ভুল বোঝাবুঝির শিকার দেশ, যাকে পশ্চিমা বিশ্ব বারবার প্রতারণা করেছে। গত শতাব্দীতে ইরানকে কিভাবে পদ্ধতিগতভাবে খলনায়ক বানানো হয়েছে সেটা যদি আপনি বিস্তারিতভাবে জানতে চান, তাহলে এর ইতিহাসের 4টি প্রধান পর্যায় বা এরা সম্পর্কে আপনাকে বুঝতে হবে। ওয়াশিংটনে গত 100 বছর ধরে একটি কথা বারবার বলা হচ্ছে যে ইরানকে যে নিয়ন্ত্রণ করবে সেই ভবিষ্যতের শক্তির লাইফ লাইন নিয়ন্ত্রণ করবে। রাশিয়ার নিকটবর্তী হওয়া এবং এশিয়ার সাথে মধ্যপ্রাচ্যের সংযোগস্থল হওয়ায় ইরান একটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এই গুরুত্ব এবং এর তেলের যে খনিজ ইরানের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল। তাহলে চলুন ইরানের সেই গুরুত্বপূর্ণ ইতিহাসের 4টি এরা বা পর্যায় সম্পর্কে জেনে আসি, যা শুরুটা হয়েছিল 1901 সাল থেকে। প্রথম এরা বা পর্যায় শুরু হয় ব্রিটিশ নিয়ন্ত্রণ এবং শোষণ থেকে, যা 1901 সাল থেকে 1951 সাল পর্যন্ত চলে। 1901 সালে ব্রিটিশ উদ্যোক্তা উইলিয়াম নক্স ডার্সি ইরানের শাসকের সাথে একটি চুক্তি সই করেন, যা ডার্সি কনসেশন নামেও পরিচিত। এই চুক্তির মাধ্যমে ইরানের যে সমস্ত তেল উত্তোলন একচেটিয়া অধিকার পায় ব্রিটিশরা ইরানকে তাদের ব্যক্তিগত পেট্রোল পাম্প হিসাবে ব্যবহার করতে শুরু করে, ঠিক যেমনটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতকে শোষণ করেছিল। সেভাবেই তারা ইরানের সম্পদ লুটে নিচ্ছিল। ইরানের শাসক সেই সময় ইউরোপের থেকে প্রচুর পরিমাণ ঋণ নিয়েছিল এবং সেই ঋণ শোধ করতেই জনগণের এই যে তেল, সেই তেলের টাকাই ব্যবহার হতো। 1908 সালে বড় তেলের খনি পাওয়ার পরও ইরানের এই ভাগ্য পরিবর্তন হয়নি, কারণ লাভের সিংহভাগ টাকাই ব্রিটিশরা তাদের ট্যাক্স ও ঋণের দোহাই দিয়ে এই দেশ থেকে নিয়ে চলে যেত। এই লুটরাজ ইরান উন্নয়নের বদলে বরং ব্রিটিশদের সমৃদ্ধ করছিল। ব্রিটিশরা এইভাবেই পুরো বিশ্ব থেকে লুট করেছে এবং নিজেদের দেশেই নিয়ে গেছে। আজকে তারা পুরো দুনিয়ার সামনে একটা সভ্য জাতি হিসাবে নিজেদেরকে প্রেজেন্ট করতেছে, বাট বাস্তবতা হচ্ছে তারা দুনিয়ার সব থেকে বড় চোর। দ্বিতীয় এরা বা পর্যায় শুরু হয় মোহাম্মদ মোসাদ্দেকের যুগ এবং সিআইএর হস্তক্ষেপ, যা 1951 সাল থেকে 1953 সাল পর্যন্ত চলেছে। 1951 সালে মোহাম্মদ মোসাদ্দেক ইরানের প্রধানমন্ত্রী হন এবং তিনি আন্তর্জাতিক আদালতে ব্রিটিশদের এই শোষকমূলক তেলের চুক্তিকে চ্যালেঞ্জ করেন। তিনি তেলের খনিকে জাতীয়করণ করেন যাতে দেশের সম্পদ দেশেই কাজে লাগে, কিন্তু এতে ব্রিটিশদের যে ইগো আছে বা স্বার্থ আছে তাতে অনেক বড় আঘাত লাগে এবং মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ইরানের একটি গণতান্ত্রিক সরকারকে উৎখাত করতে অপারেশন অ্যাজেক্স পরিচালনা করে। তারা মোসাদ্দেককে সরিয়ে সেখানে নিজেদের অনুগত একটি পুতুল সরকার বসায়। পশ্চিমা বিশ্ব সবসময় গণতন্ত্রের কথা বললেও আসলে তারা এমন নেতা চেয়েছিল যারা মূলত দুর্নীতির মাধ্যমেই নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু মোসাদ্দেক তার দেশের স্বার্থ বিক্রি করতে কখনোই রাজি হয়নি। তৃতীয় পর্যায়ে রেজা শাহ পাহলভি শাসন ও পশ্চিমা প্রভাব 1953 সাল থেকে 1979 সাল পর্যন্ত চলে। মোসাদ্দেকের পতনের পর ক্ষমতার পূর্ণ নিয়ন্ত্রণ আসে ইরানের রেজা শাহর হাতে, যিনি ছিলেন আমেরিকার ঘনিষ্ঠ বন্ধু। রেজা শাহর শাসনামলে ইরান দ্রুত আধুনিকতার পথে হাঁটে এবং নারীরা শিক্ষা ও পোশাক আশাকের ক্ষেত্রে অনেক স্বাধীনতা পায়, কিন্তু রেজা শাহর সাধারণ মানুষের নারীর স্পন্দনটা বুঝতে পারেনি। সৌদি আরবের তৎকালীন বাদশাহ ফয়সালও তাকে সতর্ক করেছিলেন যে ইরানের 90% মানুষ মুসলিম এবং তারা এত দ্রুত পশ্চিমা সংস্কৃতি গ্রহণ করবে না। রেজা শাহর শাসনামলে ব্যাপক দুর্নীতি ছিল এবং তার গোপন পুলিশ বাহিনী বিরোধী দলদের দমন করত, যা জনগণের মধ্যে ক্ষোভের জন্ম দেয়। এই রেজা শাহ এর শাসনামল নিয়ে আমাদের একটি বিস্তারিত ভিডিও আসবে, যেখানে এই দেশটি কিভাবে ব্রিটিশদের হাত থেকে মুক্তি পেল সেই বিষয় নিয়েই একটি বিস্তারিত ভিডিও আসবে। যদি ভিডিওটা দেখতে চান তাহলে আমাদের সাথেই থাকুন, আমরা সামনের ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। এইভাবে তৃতীয় এরা শেষ হয় এবং চতুর্থ এরা শুরু হয় ইসলামী বিপ্লব এবং বর্তমান ইরান, যেটা শুরু হয় 1979 সাল থেকে এখন পর্যন্ত। 1979 সালে আয়াতুল্লাহ আল খামিনির নেতৃত্বে ইসলামী বিপ্লব ঘটে এবং রেজা শাহর শাসন ধসে পড়ে। আমেরিকা বিপদের সময় তার বন্ধু রেজা শাহকে কোনো প্রকার কোনো সাহায্য করতে এগিয়ে আসেনি, যা থেকে বোঝা যায় আমেরিকার বন্ধুত্ব ঠিক কতটা বিপজ্জনক হতে পারে।
বিপ্লবের পর ইরান একটি রাজতন্ত্র থেকে ধর্মীয় রাষ্ট্রে পরিণত হয় এবং 98.2% মানুষ ইসলামী প্রজাতন্ত্রের পক্ষে ভোট দেয়। খামেনি ক্ষমতায় হাতে নিয়ে সংবিধান পুনর্লিখিত করেন এবং গার্ডিয়ান কাউন্সিল গঠন করেন, যাদের হাতে সরকার ও নির্বাচনের উপর চূড়ান্ত ক্ষমতা থাকে। 1989 সালে আলী খামেনেই ইরানের সুপ্রিম লিডার হন। তার শাসনামলে ইরান নিজস্ব পারমাণবিক কর্মসূচি শুরু করে এবং আমেরিকা ও ইসরায়েল বিরোধী অবস্থান আরও শক্ত করে। ইরানের বর্তমান সরকার দাবি করে যে তারা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য পারমাণবিক শক্তি অর্জন করতে চায়, কারণ তারা আমেরিকার অতীত ষড়যন্ত্রের কথা এখনও ভোলেনি। সব কথার শেষ কথা, আসল খলনায়ক আসলে কে? ইরানের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে দেশটি সবসময় ইতিহাসের ভুল দিকে দাঁড়িয়েছিল, কারণ ইতিহাস সবসময় বিজয়ীরাই বা শিকারীরাই লেখে। আমেরিকা ইরানকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল এবং যখনই ইরান নিজেদের অধিকারের কথা বলেছে তখনই তাকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। এই ভিডিওটি বাংলাদেশের মতো দেশগুলোর জন্য একটি শিক্ষা হতে পারে যে কেন পারমাণবিক শক্তি এবং স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত জরুরি। বাংলাদেশ যদি এখনও নিজেদেরকে শক্তিশালী হিসাবে না তৈরি করে, তাহলে একদিন বাংলাদেশের অবস্থাও গাজা কিংবা ফিলিস্তিনের মতো হতে পারে, যেখানে আমাদের থেকেও ছোট ছোট দেশ নিজেদেরকে শক্তিশালী হিসেবে গড়ে তোলার জন্য মরিয়া হয়ে আছে। আমরা এখনও নানান চেতনা নিয়ে পড়ে আছি। যেই দিন আমাদের অবস্থা ফিলিস্তিন কিংবা গাজার মতো হবে, সেই দিন আর কিছুই করার থাকবে না। আজকে একের পর এক মানুষ মরছে, কিন্তু এতে কারো কিচ্ছু আসে যায় না। এতে না কোনো মন্ত্রীর ক্ষতি হবে, না কোনো পার্টির ক্ষতি হবে। যা হারানোর আপনি হারাবেন, আমি হারাবো। যদি কখনো ফিলিস্তিন কিংবা গাজার মতো পরিস্থিতি তৈরি হয়, সেই দিনও কোনো মন্ত্রী, মিনিস্টার, কোনো পার্টি এদের কিছুই হবে না, বরং এরা নিজেদের ব্যবস্থা নিজেরাই করে নেবে। কিন্তু মাঝখান থেকে যা কিছু হবার আপনার এবং আমারই হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে। ততদিনের জন্য আল্লাহ হাফেজ।